এটা স্পেস এরপরে তাহলে না স্যার, আমি তো বইতে দেখেছিলাম। হয়েছে। হ্যাঁ, কি আছে প্রবলেমটা বলো। স্যার 20 পেজে 5-এর দাগটা বলছি, ইউজিং দ্য সেট থিওরি so হুম, that the HCF and the LCM of the numbers 48 and 72 হুম, 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 are 24 and 140 হুম। respectively. কোন বই থেকে বলছো বলো তো আমার কাছে। তুমি এক কাজ স্যার, করো, এই যে প্রবলেম গুলো যেগুলো আছে হ্যাঁ, আমাকে ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দেবে, আমি সলভ করে দিয়ে দেবো। হ্যাঁ। না স্যার, এখানে করা আছে কিন্তু এটা বুঝতে পারছি না। উম, এখানে HCF মানে লসাগু আর গসাগু এ করতে বলছে। কি দিলে বলে দিই। কি স্যার? ছবি তুলে একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও আমাকে। আমার কাছে এই মুহূর্তে ওটা নেই, দেখতে তো পাচ্ছি না আমি, না বা শেয়ার করতো তোমাকে ছবি তুলে স্ক্রিন শেয়ারও করতে পারো, বাকিরা দেখতে পাবে। যে তোমাদের সিলেবাসটা দেখেছি তো কতটা আছে। দেখেছো সিলেবাসটা তোমরা? সিলেবাসে আমি শেয়ার করে দিচ্ছি। মুসলিম পড়াশোনা হচ্ছে এগুলো আছে, ঠিক আছে। 5-এরটা স্যার। হুম, বুঝতে যাচ্ছে, আচ্ছা। এই about its ACM, LCM of the number 40, হ্যাঁ, চলে হ্যাঁ গেল যে, হ্যাঁ এসেছিল। বুঝিয়ে নাও, স্ক্রিন রোটেট হয়ে গেছে, রোটেট হয়েছে। হ্যাঁ, এবার আচ্ছা, এবারে কি 48 এর ফ্যাক্টর গুলো মানে উৎপাদক, উৎপাদক কি হবে? 1, 2, 3, 4, 6, 8, 12, আবার ঘোরাচ্ছ কেন? ঠিক আছে, 16, 24, 48 এরকম 48 আর 72-এর দুজনের আমরা উৎপাদক গুলো করলাম। এই শেপটা কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হ্যাঁ তাই না? হ্যাঁ তাহলে আমরা যদি ওদের কমন ফ্যাক্টর গুলো যেগুলো কমন আছে সেইগুলো যেটা বড় হবে সেটাই হবে এইচসিএফ, ঠিক না? হ্যাঁ তাহলে ওদের কমন ফ্যাক্টর যেগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি কি ইন্টারসেকশনে পড়বে, তো সেগুলোতে মানে দুজনেই থাকবে, যেটা সেটা ইন্টারসেকশন আসবে।
সেট থিওরির হ্যাঁ যে ইন্টারসেকশন মানে কি দুটোই আছে। দুটোই কমন থাকবে যেটা। হ্যাঁ, তাহলে পি আর কিউ ইন্টারসেকশন বার করে যেটা পাবো সেটার সব থেকে বড় যেটা সেইটাই হবে হাইয়েস্ট ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। কি হ্যাঁ বুঝতে স্যার। পেরেছো? হ্যাঁ হ্যাঁ তাহলে ওদের এখানে যেটা হাইয়েস্ট সেটা হয়ে যাবে এইচসিএফ। এবারে হ্যাঁ এলসিএম মানে কি লিস্ট কমন মাল্টিপ্লাই। লিস্ট। হ্যাঁ তাহলে এবার মাল্টিপল গুলো করতে থাকবো, 24, 24-এর গুণফল 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, 4 দিয়ে এরকম করে পাবো। আর 144 এরকম করতে থাকবো, দিয়ে তাদের মধ্যে আমরা ইন্টারসেকশন করবো। ইন্টারসেকশন করে যেটা সব থেকে ছোট পাবো সেই হয়ে যাবে আমার এলসিএম। যেটা সব থেকে ছোট। হ্যাঁ, লিস্ট লিস্ট মানে ছোট, লিস্ট করার অর্থ হচ্ছে ছোট। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, বাকিদের কোনো সমস্যা আছে নাকি বলো বাকিরা? যারা পরে এলে তাদের জন্য আবার আমি এটা লিঙ্কটা স্যার শেয়ার আরো করে একটা। দিচ্ছি। হ্যাঁ হ্যালো স্যার, বলো আর। হ্যাঁ, আর একটা ছবি তুলছি। হুম স্যার 7-এর দাগ এটা। দেখা যাচ্ছে না গো। স্যার ডবল তুলছি। স্যার সে যে প্রুভ দা এ মাইনাস বি আছে সেটা। prove that a minus b into b minus a, না কমা না দিয়ে তারপর আছে, কমা বি কমা মাইনাস দিয়ে এ, বি মাইনাস এ। and তারপরে a intersection b আর পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট, তাই তো? হ্যাঁ আর a and b, হ্যাঁ স্যার ভেন পেয়ার ডায়াগ্রাম ওয়াইজ দেখি ডিসজয়েন্ট পরে মানে। যদি হ্যাঁ পেয়ার কি বলছেন ডিসজয়েন্ট, স্যার, শোনা ডিসজয়েন্ট যাচ্ছে না। কথাটার অর্থ হচ্ছে ওদের দুজনের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তারা পৃথক, পরস্পর পৃথক, তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাহলে তাকে বলবো ডিসজয়েন্ট। আমার যদি a মাইনাস বি করি আর হ্যাঁ b মাইনাস এ করি, তার মধ্যে কমন কিছু থাকবে? না। যে তারা দুজন পরস্পর পৃথক। আবার হ্যাঁ যদি a ইন্টারসেকশন বি করি আর b মাইনাস এ করি, এ দুজনও তো আলাদা। হ্যাঁ আবার a ইন্টারসেকশন বি a মাইনাস বি করি, এ দুজনও আলাদা। হ্যাঁ তাহলে যে কোনো দুটো নিলে তারা পৃথক হচ্ছে, তাহলে সেইটাকে বলা হয় পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট। ও, বুঝলে? আস্তে আস্তে যে পুরো প্রথমেরটা সেগুলো কিরকম এ করবো? মাইনাস এ মাইনাস এ বি মাইনাস বি, সাবসেট হ্যাঁ অফ। হ্যাঁ দেখো সাবসেটের ডেফিনেশন কি, এ যদি বি এর সাবসেট তখনই আমরা বলি যদি এক্স বিলংস টু এ ইমপ্লাইজ করে এক্স বিলংস টু বি, এতে যে এলিমেন্ট থাকবে সে যেন বিতে থাকে। এবার আমরা সেটা থেকে শুরু করি, তাহলে আমি ধরবো লেট এক্স বিলংস টু এ মাইনাস বি। এবারে এক্স এ মাইনাস বি তে থাকা মিনিং কি, দ্যাট ইমপ্লাইজ এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলং টু বি। আচ্ছা এক্স এ তে আছে বাট বি তে নেই, বিতে না থাকুক, বিতে না থাকলেও তো আমি বলতে পারবো এতে আছে, হ্যাঁ তাহলে সেখান থেকে বলতে পারবো এক্স বিলংস টু এ। তাহলে শুরু করেছিলাম কোথা থেকে, এক্স বিলংস টু এ মাইনাস বি, শেষ হলো কোথায় না এক্স বিলংস টু এ। তাহলে এক্স বিলংস টু এ মাইনাস বি ইমপ্লাইজ করছে এক্স বিলংস টু এ। তার মানে কি ডেফিনেশন থেকে, সাবসেটের ডেফিনেশন থেকে বলতে পারি এ মাইনাস বি যে সাবসেট অফ এ। ঠিক আছে, হ্যাঁ এগুলো নিজে করো, এগুলো করো লিখে করতে বলবো, কষ্ট, মানে বুঝতে পেরেছি কিন্তু লিখে লিখে তখন করবো। এগুলো নিয়ে করতে হবে। দুইটা এক্সাম্পল আছে দেখবে, এক্সাম্পল দেওয়া এই ধরনের
তো সেই রকম সেটাকে ফলো করে নিজের চেষ্টা করো। ঠিক আছে, স্যার। হ্যাঁ তুমি তোমার ইয়েটা বন্ধ করো, প্রেজেন্টেশনটা দিলে আমি এখান থেকে শেয়ার করছি। আচ্ছা, তোমাদের এটা সিলেবাসটা যেটা, এই যে রিভিশন অফ বেসিক সেট থিওরি, কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেট, ম্যাপিং, ওয়ান টু ওয়ান এন্ড ওয়ান টু ম্যাপিং। তোমাদের আগের দিন কত হয়েছিল? রিলেশনটা শুধু হয়েছিল না, ম্যাপিং হয়নি না? না স্যার, রিলেশনটা সবে একটুখানি দেখেছিলেন। ঠিক আছে, তাহলে তারপর থেকে শুরু করবো। তোমরা কোন মানে স্ক্রিন শেয়ারে কোনটা দেখতে পাচ্ছ? ম্যাপিং আর ফাংশন এই কথাটা লেখা আছে? হ্যাঁ তাহলে আগে যেতে হবে। তো রিলেশন আমরা বলেছিলাম, আমি কার্টেসিয়ান প্রোডাক্টের কথা বলেছিলাম হ্যাঁ যে এ ক্রস বি করলাম, এবারে এ ক্রস বি তে যে এলিমেন্ট গুলো পাচ্ছি অ্যাকচুয়ালি তার যে সাবসেট, যে কোনো সাবসেট, সেটা হচ্ছে আমার এ আর বি এর মধ্যে রিলেশন। এবারে আমি পুরো এ ক্রস বি টাও রিলেশন হতে পারে, আর কিছু কন্ডিশন ইম্পোজ করে দিলে কিছু রেস্ট্রিকশন চলে আসছিল। আগের দিন এক্সাম্পল দেখতে বলেছিলাম যে এটা একটা রিলেশন, ডিফারেন্ট ডিফারেন্ট রিলেশন পাচ্ছি, এবং কতগুলি রিলেশন হতে পারে সেটাও বলেছি। যে এ সেটে যদি 5টা এলিমেন্ট থাকে আর বি সেটে যদি 7টা এলিমেন্ট থাকে, তাহলে এ ক্রস বি তে কতগুলি এলিমেন্ট আছে? 35টা এলিমেন্ট আছে। আর একটা সেটে যদি 35টা এলিমেন্ট থাকে, তার সাবসেট কতগুলি পাবো আমরা? 2 টু দি পাওয়ার 35। তাহলে 2 টু দি পাওয়ার 35 সংখ্যক রিলেশন, মানে 2 টু দি পাওয়ার mn। এখানে এ সেটে এলিমেন্ট সংখ্যা m আর বি সেটের সংখ্যা n, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার mn সংখ্যক আমরা রিলেশন পাবো ফ্রম এ টু বি। এই রিলেশনের ক্লাসিফিকেশনে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ আর অ্যান্টিসিভ। রিফ্লেক্সিভ বলতে কি বলছে? রিফ্লেক্সিভ হচ্ছে এ, ধরো তোমার মানে এখানে কিন্তু অ্যাপ্লাই হবে এ ক্রস এ। এ ক্রস এ তে অ্যাপ্লাই বলতে ধরো আমি একটা সেট নিলাম এ, যেটা 1 2 3 এই তিনটে এলিমেন্ট আছে, তোমরা নিজে খাতায় করো, দিলে আর বিষয়টা ক্লিয়ার। সেকেন্ড এ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট 1 কমা 2 কমা, এবার এবার এ ক্রস এ বার করো, সকলে বার করো এ ক্রস এ। তাহলে আসবে কি কি? 1 1 1 1টা কেমন লেখা হয়? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট শুরু করে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 কমা 1 আর ফার্স্ট ব্র্যাকেট শুরু, যেরকম এই যে আছে, এই যে এক্সাম্পল আছে 1 1 3 3 5 5 এভাবে লেখা হয় এলিমেন্ট গুলো। তাহলে 1 2 3 যদি আমি ধরি এ ইকুয়াল টু, তাহলে আমি এ ক্রস এ তে যে এলিমেন্ট গুলো আছে সেটা কেমন আসবে? না 1 কমা 1 1 কমা 2 1 কমা 3, তারপরে 2 কমা 1, তারপর আবার 2 কমা 2 2 কমা 3, তারপর আবার 3 কমা 1 3 কমা 2 3 কমা 3। এইটা হচ্ছে আমার এই ক্রস। এবার এর একটা রিলেশন, এই যে কোনো একটা সাবসেট হবে, যে কোনো একটা সাবসেট হবে। তো সেই তুমি এবারে কটা এলিমেন্ট আছে? 9টা এলিমেন্ট আছে। 9টা এলিমেন্টের মধ্যে যে কোনো কয়েকটা চুজ করে নিতে পারো, জাস্ট এক্সাম্পল হিসেবে। তো যদি চুজ করো, তাহলে রিফ্লেক্সিভ হতে গেলে তোমার কোনগুলো থাকতে হবে সেই চুজের মধ্যে? না 1 1 2 2 3 3 এটা থাকতেই, তাহলে তাকে বলবো রিফ্লেক্সিভ। মানে এ ক্যাপিটাল এ সেটে যারা থাকবে ততগুলি, ধরো ক্যাপিটাল এ সেটে 1 2 3 এখানে আছে, 1 আছে মানে 1 1 থাকতে হবে রিফ্লেক্সিভ হতে গেলে, এবং 2 2 এবং 3 3 তিনটেই থাকতেই হবে। বাকি কি আছে না আছে পরের কথা, এই তিনটেকে থাকতেই হবে, তবে হবে রিফ্লেক্সিভ। কি বোঝা গেছে? গ্রহণ করা আছো? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো রিফ্লেক্সিভটা? স্যার আরেকবার বলে দিন। আমার ক্যাপিটাল এস, তুমি খাতায় লিখেছো ক্যাপিটাল এস এর সমান 1 কমা 2 কমা 3 করে হ্যাঁ হ্যাঁ স্যার, করেছি। এ ক্রস এক বার করেছো দিয়ে। হ্যাঁ এবারে এ ক্রস এর একটা যে কোনো সাবসেট যে হবে সে রিলেশন হতে পারে হ্যাঁ ফ্রম এ। এবার সেই যে সাবসেটটা নেব, আমাকে সেখানে অবশ্যই
রিফ্লেক্সিভ হতে গেলে কি কি থাকতে হবে তাতে, না ক্যাপিটাল এ সেটে কি কি এলিমেন্ট আছে, 1 2 আর 3। 3। হ্যাঁ তাহলে 1 1 2 2 3 3 এই তিনটাকে মাস্ট থাকতে হবে রিফ্লেক্সিভ হতে। এই তিনটা থাকলেই রিফ্লেকটিভ ইয়ে রিলেশন। এই তিনটে মাস্ট থাকবে, এর বাইরেও আরো এলিমেন্ট থাকতে পারে, কিন্তু এই তিনটেকে মাস্ট হবে। বুঝতে পেরেছি। এবার প্রশ্ন হচ্ছে, এতে যদি আমার 1 2 3 4 থাকতো, তাহলে এটা তাহলে পুরোটাই তখন 1 1 2 2 3 3 4 4 থাকতো। আচ্ছা হ্যাঁ সেই জন্য লেখা আছে রিফ্লেক্টিভ হতে গেলে এ আর এ ফর অল এ বিলংস টু এ, তার মানে এটা হচ্ছে এ কমা এ বিলংস টু এ ক্রস এ, মানে রিলেশনে হতে হবে, যে রিলেশন সেটটা হবে এ কমা এটাকে আর এ থাকতেই হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ এবার হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিক হচ্ছে কি, না এ কমা বি থাকলে অবশ্যই বি কমা এ থাকতে হবে। তার মানে যদি আমার যে আমি সেটটা চুজ করছি এ ক্রস এ থেকে, সেখানে দেখতে পেলাম 1 কমা 2 আছে, 1 কমা 2 আছে কিন্তু 2 কমা 1 নেই, তাহলে কিন্তু সিমেট্রিক হবে না। 1 কমা 2 থাকে, 2 কমা 1 কেও থাকতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বা ধরো 2 কমা 3 আছে, 2 কমা 3 থাকলে অবশ্যই 3 কমা 2 থাকতে হবে, তবেই আমার সিমেট্রিক। এবার তুমি যদি আমি বলি আমার শুধু চুজ করেছি কেমন, না 1 কমা 1 2 কমা 2 3 কমা 3 আর কোনো এলিমেন্ট নেই, তাহলে কিন্তু এটা সিমেট্রিক হয়ে গেল। স্যার 1,1 2,2 3,3 এটা তো রিফ্লেকটিভ হবে। রিফ্লেক্টিভ হলো, সিমেট্রিকও হয়ে গেল এটা। কেন 1 কমা 1 আছে, তার উল্টালে কি হয় 1 কমা 1 আছে। ও হ্যাঁ হ্যাঁ স্যার হবে। বুঝতে? হ্যাঁ হ্যাঁ এবার হচ্ছে ট্রানজিটিভ। এগুলো কথাটা কি বলছি, ইফ মানে এ কমা বি যদি থাকে তাহলে বি কমা এ কে থাকতে হবে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার হচ্ছে ট্রানজিটিভ। যদি আমি দেখতে পাই এরকম আছে যে 1 কমা 2 আছে, আবার 2 কমা 1 ও আছে, এরকম যদি থাকে তাহলে এই যে 1 কমা 2 আর 2 কমা 1 মাঝে 2 2 কে ক্যান্সেল করে দাও, তাহলে বাম দিকে একদম 1 এবং শেষের ডান দিকে 1 1 1, এটাকে আর ট্রানজিটিভ কথার অর্থ হচ্ছে যে আমার ধরো এ কমা বি আছে আবার বি কমা সি আছে, হ্যাঁ এরকম থাকে তাহলে এ কমা সি কে থাকতে হবে। তার মানে কি বোঝাচ্ছে, এক্সাম্পল হিসেবে যদি বলি, ধরো 2 কমা 3 আছে এবং 3 কমা 2 আছে, বা 2 কমা 3 আছে আর 3 কমা 1 আছে, ঠিক আছে, হ্যাঁ 2 কমা 3 আর 3 কমা 1 আছে, তাহলে অবশ্যই 2 কমা 1 কে থাকতে হবে। বুঝতে তাহলে বলবো পেরেছি। তাহলে হবে বোঝা গেছে? হ্যাঁ এবারে আমি যদি সেই একই এক্সাম্পলটা নিই যেটা নিয়েছিলাম 1 কমা 1 2 কমা 2 3 কমা 3, সেটা রিফ্লেক্সিভ হয়েছিল, সিমেট্রিক হয়েছিল, ওটা কি ট্রানজিটিভ হবে? না স্যার। কেন হবে না? তোমাকে না ট্রানজিটিভ হবে না ওটা বলতে গেলে তোমাকে দেখাতে হবে যে আমার কাছে এ কমা বি আছে এবং বি কমা সি আছে, কিন্তু এ কমা সি নেই। এরকম কি সেরকম এলিমেন্ট পাচ্ছ? স্যার যদি মানে এ ইন্টু এ করা হয় তাহলে হয়ে যাবে। হ্যাঁ, তোমার তো 1 কমা 1 2 2 3 কমা 3 আছে, হ্যাঁ তোমার তো এরকম এলিমেন্ট নেই যে 1 কমা 2 2 কমা 3, এরকম কোনো এলিমেন্ট আছে? সেরকম তো নেই না। না, তার মানে কি, হ্যাঁ তাহলে প্রশ্নটা কি আছে, যদি থাকে তাহলে এরকম থাকতে হবে, তো নেই তাহলে আমার রুলকে ভায়োলেট করছে না। আমি যদি হ্যাঁ বলি স্যার। যে তুমি যদি এই কাজটা করো তাহলে আমাকে আমি খারাপ ছেলে বলবো, এবার তুমি যদি এই কাজটা নাই করো তাহলে তোমাকে আমি কি বলবো? হ্যাঁ স্যার তাহলে হ্যাঁ
আর মানে ওই ধরনের কন্ডিশন যদি তুমি দেখতে না পাও তাহলে তোমাকে বলা হয় তো আমার যদি রুলকে ভায়োলেট না করে তাহলে ট্রানজিটিভ হয়ে যাবে। আর অ্যান্টিসিমেট্রিক হচ্ছে কি না এ কমা বি আর বি কমা এ যদি থাকে তাহলে তারা দুজন সমান হবে, এইটা কিন্তু অ্যান্টিসিমেট্রিক হয়ে গেল। ট্রানজিটিভ এবং অ্যান্টিসিমেট্রিক বোথ মানে 1,1 আবার উল্টে দিলে 1,1 তাহলে 1,1 1,2 তাহলে এই যে এক্সাম্পলটা আমি নিয়েছিলাম প্রথম থেকে 1,1 2,2 3,3 খুব ইন্টারেস্টিং এক্সাম্পল। মানে এটা রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ অ্যাজ ওয়েল এজ অ্যান্টিসিমেট্রিক। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। এখানে একটা এক্সাম্পল না হয়েছে। হ্যাঁ এবার একটা বলে দিই, যদি কোনো রিলেশন এমন হয় যে রিফ্লেক্সিভও হয়েছে সিমেট্রিকও হয়েছে ট্রানজিটিভও হয়েছে তাহলে তাকে বলা হয় ইকুইভ্যালেন্ট রিলেশন। ঠিক আছে? A reflexive, symmetric and transitive relation on a set A is called an equivalent relation. ঠিক আছে? হ্যাঁ তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, let P be the set of people define a relation R on P by the property is the mother of P. তার মানে কি যে আমার এক মানে আমি সেট অফ পিপল নিলাম, ঠিক আছে, এবারে সেই দুজনকে নিচ্ছি কেমন না এই যে মাদার অফ বি, ঠিক আছে, এ কোন বি রিলেশনে থাকা মানে বোঝাবে এই যে মাদার অফ বি। বুঝা গেছে? স্যার আরেকবার বলে দিন, শুনিনি ঠিক। বলছি আমি একটা রিজিয়ন ধরো তোমার এই পুরো মেদিনীপুর যত লোক আছে তাদের একটা সেট নিই, এখান থেকে আমি রিলেশনটা কেমন চুজ করবো না যদি এ কমা বি তারাই হবে এ যদি মাদার অফ বি, মানে সাপোজ এক্স একটা পার্সন ওয়াই আর একটা পার্সন এবং এক্স হচ্ছে ওয়াই এর মা, ঠিক আছে, এক্স হ্যাঁ স্যার। ওয়াই এর মা, তবে এক্স কমা ওয়াই রিলেশনে থাকবে। আমি সেই ধরনের মানে ছেলে আর ছেলে বলো মেয়ে বলো তার মায়ের সাথে রিলেশন করছি, ঠিক আছে, তাহলে এটা রিফ্লেক্সিভ হবে। রিফ্লেক্সিভ হতে হলে কি করতে হবে, এক্সটাকে এক্স এর মা হতে হবে। কেউ তার নিজের মা হতে পারে? হতে পারে না না তাহলে এটা রিফ্লেক্সিভ হবে না। না সিমেট্রি হবে, এক্স যদি ওয়াই এর মা হয় ওয়াই কি এক্স এর মা হবে? না। সিমেট্রিক হলো না, মানে উল্টানো আর কি। সিমেট্রি মানে এটা হ্যাঁ এ হলে বিটা এ এর হবে, এইটা আর কি। উদাহরণটা শুনে বুঝতে পারছো তো সিমেট্রিক কিরকম রিফ্লেক্সিভটা কেমন? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ট্রানজিটিভ কেমন না, ট্রানজিটিভ বলবে ট্রানজিটিভ তখনই হবে এক্স ওয়াই এর মা আবার ওয়াই জেড এর মা, তাহলে কি বলতে পারবো এক্স জেড এর মা? সেটাও নয়। না। এই যে রিলেশনটা যদি ডিফাইন করা হয় এর না সিমেট্রিক না রিফ্লেক্সিভ না ট্রানজিটিভ কিছুই না। তো তারপরে একটা এক্সাম্পল আছে, এ হচ্ছে 1 2 3 5 7, এই 1 3 5 7 ঠিক আছে না, এ হচ্ছে 1 3 5 7। এবার রিলেশন না হয়েছে কেমন না এই যে 1 1 6 6 5 5 7 7, তার বলো দেখি এটা রিফ্লেক্সিভ হবে? স্যার এটা তো রিফ্লেকটিভ হয়ে যাবে। হ্যাঁ রিফ্লেক্সিভ হয়ে যাবে। সিমেট্রিক রিফ্লেক্টিভ নয় রিফ্লেক্টিভ। হ্যাঁ রিফ্লেক্ট। সিমেট্রিক হবে। হ্যাঁ সিমেট্রিকও হবে। ট্রানজিটিভ ট্রানজিটিভ হবে না তো। কেন হবে না বলতে হবে। এগুলো কিন্তু যদি এমনি শুধু বলে দেওয়া হবে না তখন কিন্তু নাম্বার খারাপ, কারণ বলতে হবে।
সেটাই তো সমস্যা, ইংলিশে লিখে। ইংলিশ কোনো সমস্যা না, তোমরা একটু প্র্যাকটিস করো। অঙ্কে ইংলিশ খুব একটা বেশি লাগে নাকি, বরং ফিজিক্স কেমিস্ট্রি অন্যান্য এতে ইংলিশ বেশি লাগে। এই যে কারণটা লিখতে হবে ইংলিশে। কারণটা বলতে তোমাকে সেরকম দুটো এলিমেন্ট দেখাতে হবে না, যে এ কমা বি আছে, বি কমা সি আছে, কিন্তু এ কমা সি নেই। তুমি সেরকম দেখাতে পারবে? এ কমা সি তো নেই। তাহলে এ বি বি সিটাকে সেটা তো বলতে হবে। না, তোমার এ বিও তো নেই মানে। হ্যাঁ, তাহলে তো আমার সেরকম তো এলিমেন্টই নেই। হ্যাঁ তাহলে আমি না বলবো কি করে? আমি বললাম তুমি যদি কলেজ আসো, তুমি যদি কলেজ আসো, যে ক্লাস না করো, তাহলে তোমাকে, যদি কলেজ আসো এবং ক্লাস করো, তাহলে তোমাকে বলবো তুমি ভালো। আর যদি তুমি কলেজ আসো ক্লাস না করো, তাহলে তোমাকে বলবো খারাপ। তুমি কলেজই এলে না, তোমার খারাপ ছেলে বলবো কি করে? সেটাও ঠিক। তাহলে তোমাকে আমি বলবো ভালো ছেলে। কেন না, তোমার আমি তো সেরকম দেখিনি কখনো যে এইরকম করেছে। তার মানে ব্যাপারটা এইরকম, যে আমার কাছে তো সেরকম দুটো এলিমেন্ট থাকছে না, যে এ কমা বি আছে, বি কমা সি আছে, কিন্তু এ কমা সি নেই। যদি এ কমা বি, বি কমা সি থাকে, তাহলে এ সি থাকবে, হয়তো সেরকম নেই। তাহলে আমি কি হ্যাঁ করে না বলবো? তাই আমি ওটা মানে ওই একটা এমবিবিটি টাইপের ধরে নেই, তখন ই করে নিতে হবে। হ্যাঁ, এই ডিস্টেন্স, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে গেল। তো রিলেশনটা তাহলে বোঝা গেল তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তুমি কোন বই ফলো করছো? ওই ঘোষ চক্রবর্তী না? হ্যাঁ হ্যাঁ। ওই বই থেকে অনেক এক্সাম্পল আছে। হ্যাঁ, ওই রিলেশনের উপরে অনেক এক্সাম্পল আছে, ওটা তুমি করবে। বাকিদের কাছে বইটা আছে কিনা কি জানি, ঠিক আছে। আমি এই বই এক্সাম্পল গুলো নাকি তুলে একবার ম্যাটেরিয়ালটা আমি আপলোড করবো। এবারে খুব ইন্টারেস্টিং হচ্ছে ম্যাপিং। ম্যাপিং হচ্ছে কি, এই যে দুটো সেট আমরা নিচ্ছি, আগেবার নিয়েছিলাম এ প্লাস বি, তো এ থেকে বি তে রিলেশন করছিলাম। এখানে এই এ এলিমেন্ট নিয়ে যাব বি তে, কিভাবে? একটা নির্দিষ্ট রুল থাকবে, সেই রুলকে পরে এফ বা জি বা এইচ বা ফাই বা সাই বা থিটা, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল অনেকভাবে ডিনোট করা হয়। সে কি করবে, এর একটা এলিমেন্টকে নেবে, দিয়ে বির একটা এলিমেন্টের মান দেবে। তার মানে কি বোঝাবে না, এর যে এলিমেন্টটাকে নিল সে বি, যে এলিমেন্টটা বির পেলো তাতে ম্যাপ করিয়ে দিবে। আমি যদি এক্সাম্পল হিসাবে ধরি, রিয়েল নাম্বার সেট থেকে রিয়েল নাম্বার সেটে, বা জেড টু জেড, জেড মানে ইন্টিজার সেট। অবশ্য এখানে দুটো সেট কথা বলতে হবে আর কি, কোথা থেকে কোথায় যাচ্ছে। এই জন্য বলা হয় ম্যাপিং ফ্রম এ টু বি। লিখা হয় কেমন না, তীর চিহ্নের আকারে। দেখাচ্ছি, এই যে দেখেছে, এই ম্যাপিং ফ্রম এ টু বি, এই যে এফ সাজ এ টু বি, তীর চিহ্ন দেওয়া আছে। এফ একে তাহলে বলা হয় এফ ম্যাপ এ ইন্টু বি। এবারে কি করছে, এর একটা এলিমেন্টকে এফ নিয়ে গেছে বি সেটের কোনো একটা এলিমেন্ট। এক্সাম্পলে যেটা আমি বলতে চাইছিলাম সেটা শোনো। আর টু আর এ ম্যাপিং হয়েছে, এফ এক্স সমান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু। আচ্ছা, জেড টু জেড বলছিলাম, ঠিক আছে, ওকে, জেড টু জেড। তাহলে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু। জেড মানে ইন্টিজার, 0 1 2 3 4 করে থাকবে, সেদিকে -1 -3 -2। আমি এবার এক্সাম্পল হিসাবে একটা এলিমেন্ট নিলাম, কোথা থেকে, জেড থেকে, সাপোজ সেটা 1 নিলাম। তাহলে এফ এক্স ইকুয়াল টু কত অ্যাকচুয়ালি, এক্স স্কোয়ার প্লাস টু। তাহলে এটা হয়ে যাবে 1 স্কোয়ার প্লাস টু। 1 স্কোয়ার প্লাস টু মানে কত, 3। থ্রিটা তো জেড সেটে আছে, পরের যে জেড সেটটা, এখন মনে করো এটাও জেড, বিটাও জেড।
আছে, অসুবিধা নেই। এরকম প্রত্যেকটা এলিমেন্ট এ সেট থেকে তুললাম, দিয়ে এফএক্স এ বসিয়ে দিলাম, দিয়ে যেটা পেলাম সেটা যেন বি তে থাকে। এবং এর প্রত্যেকটা এলিমেন্ট এরকম ফাংশন এফ দ্বারা বা এই যে সার্টেন রুল গিভেন বাই এফ দ্বারা বির কোনো না কোনো এলিমেন্টের সাথে এলিমেন্ট দ্বারা দেয়। তাই ডেফিনেশনটা এরকম হবে, ইফ every point of A associates with a element of B by a certain rule X, মানে F দ্বারা এর প্রত্যেকটা পদ যদি বির কোনো না কোনো পদের সহিত সংযুক্ত হয়, তাহলে এই F কে বলবো ম্যাপিং ফ্রম A টু B। এবারে সবসময় যে ম্যাপিং হবে তা বলা যাবে না, তখন সেটা দেখতে হবে ম্যাপিংটা ওয়েল ডিফাইন্ড কিনা, ওটা ম্যাপিং হচ্ছে কিনা চেক করতে হয় কখনো কখনো। সেটা কি আমি চেক করবো? দেখো, আমি যদি এরকম বলি যে একটা ম্যাপিং ফ্রম, এই যে সেট দুটো বলছি না, এ বি, এই দুটো সেটের উপরে খুব ভেরি করে। এ কে বললাম জেড, আর এন বি সেটটাকে নিলাম এন। হ্যাঁ, এন মানে ন্যাচারাল নাম্বার, তো ইন্টিজার সেট থেকে ন্যাচারাল নাম্বার সেটা ম্যাপিং। আর এফ এক্সটা সমান কি? এফ এক্স সমান জাস্ট এক্স প্লাস ওয়ান, বা এক্সও নেওয়া যেতে পারে সেটা। এবারে আমি যদি জিরো নিই, যদি এফ এক্স মানে এক্স নিই, তাহলে জিরোটা ম্যাপ করবে কোথায়? জিরোতে। কিন্তু ন্যাচারাল নাম্বার সেটা কি জিরো আছে? ন্যাচারাল নাম্বার সেটা জিরো নেই, তাই এটা ম্যাপ হবে না। দেখেছো, সেটটা শুধু আমি এটাকে জেড নিয়ে নিলাম, বিটাকে ন্যাচারাল নাম্বার সেট নিয়ে নিয়েছিলাম, ম্যাপিং হলো না। তো ম্যাপিং হতে গেলে এর প্রত্যেকটা এলিমেন্ট এফ ফাংশন দ্বারা বি কোনো না কোনো এলিমেন্টকে ম্যাপ করা, তবে ওটাকে বলবো ম্যাপ। এবারে এমনটা হতে পারে যে বির সব এলিমেন্টের মান নাও দিতে পারে, বির কিছু এলিমেন্ট ফাঁকা থেকে দিতে পারে। তো যেগুলো বির যে এলিমেন্ট গুলোর সাথে ম্যাপ করবে তাকে আমরা বলবো রেঞ্জ বা এফ অফ এ। তো এই যে ডায়াগ্রামটা সেরকম সুন্দর দেওয়া আছে, দেখো এর যে চারটা এলিমেন্ট আছে, বিতে অনেকগুলো, এর এই চারটা এলিমেন্ট এমনটা হতে পারে কিন্তু যে এর দুটো এলিমেন্ট বির একটা থেকে ম্যাপ করতে পারে, এরকমটা হতে পারে। কিন্তু এর কোনো এলিমেন্ট ফাঁকা যাবে না, কোনো না কোনো এলিমেন্টের সাথে গিয়ে বির কোনো না কোনো এলিমেন্টের সাথে গিয়ে এলিমেন্ট গুলো ম্যাপ করবে। এবার এখানে দেখো এই যে চারটা এলিমেন্ট বির তিনটে এলিমেন্টের সাথে ম্যাপ করেছে, তিনটে স্টার। সেই যে তিনটে এলিমেন্টকে বলা হবে রেঞ্জ, বা সেটাকে বলা হবে এফ অফ এ। সেটা একটা দেখে করা আছে এফ অফ এ। আর বির বাকি এলিমেন্ট গুলো যেগুলো বাইরে পড়ে আছে সেগুলো থাকতে পারে, অসুবিধা নেই। এবার এইখানে এ কে বলা হয় ডোমেন, আর বি কে বলা হয় কোডোমেন। মানে যে সেট থেকে যাচ্ছে সেটা হচ্ছে ডোমেন, আর পরে যেটাতে পাচ্ছে সেটাকে বলা হয় কোডোমেন। আর যে এলিমেন্ট গুলো পাচ্ছে সেগুলো হচ্ছে রেঞ্জ সেট। তার আগে যদি সেট হিসেবে কনসিডার করি তাকে বলবো রেঞ্জ। হ্যাঁ, শুভঙ্ক কিছু বলবে? হ্যালো? না। এতদূর বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। একটা তারপরে এক্সাম্পল দেওয়া আছে, দেখো এক্স এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার, ম্যাপটা হয়েছে আর টু আর, আর মানে রিয়েল নাম্বার সেট। তাহলে এই যে বলেছে যে যদি এক্স ইকুয়াল টু জিরো নিই তাহলে ফাংশনের ভ্যালু কেমন হবে? জিরো হবে। মাইনাস ওয়ান নিলে ওয়ান হবে, টু নিলে ফোর হবে, মাইনাস থ্রি মানে হোল স্কয়ার নাইন হবে। তাহলে এখানে ডোমেইনে কারা থাকছে? ডোমেইনে রিয়েল নাম্বার সেট থাকছে, মানে বাস্তব সংখ্যার সেট। কিন্তু রেঞ্জ সেট যেটা, মানে কোডোমেইন কিন্তু নয়, কোডে তো লেখা আছে আর রিয়েল নাম্বার সেট। রেঞ্জ মানে যেখানে যাচ্ছে ভ্যালুগুলো, অ্যাকচুয়ালি তুমি যাই মান নাও সবসময় নন নেগেটিভ যাচ্ছে, নেগেটিভ মান কখনো দেবে না, কেন? স্কোয়ার আছে। তাই যাচ্ছে কোথায় না গ্রেটার ইকুয়াল টু জিরো, মানে এক্স স্কোয়ার যেহেতু গ্রেটার ইকুয়াল টু জিরো, তাই এই রেঞ্জ সেটে এলিমেন্ট সময় কেমন হবে না আর প্লাস ইউনিয়ন জিরো। আর প্লাস মানে জিরোকে কন্টেইন করেনি, ইউনিয়ন জিরো। এবার জিরো কে নিয়ে দিলাম, তো এইটা হচ্ছে আমার রেঞ্জ সেট। আরো ডেফিনেশন দেওয়া আছে, ডেফিনেশন এখানে সেই যেরকম আমরা অর্ডার পেয়ার আকারে লিখতাম কার্টেসিয়ান প্রোডাক্ট রিলেশনে,
এটাও কিভাবে লেখা যেতে পারে, কিভাবে না, সেটা হচ্ছে না, যে পয়েন্ট থেকে গেল, ধরো এ পয়েন্ট থেকে গেল, ম্যাপ করলো কোথায় বি, তাহলে তাকে আমি এইভাবে লিখতে পারি এ কমা বি। তাহলে তাকে লিখতে গেলে এক্স কমা এফ এক্স লিখা যাবে, কেন এটা তো বি তে গেছে কার দ্বারা, এফ এর দ্বারা, তাই এক্স কমা এফ অফ এক্স, এইটা যে অর্ডার পেয়ার, এখানে এক্স টা ডোমেন আর এফ এক্স টা রেঞ্জ সেটে। এবারে যদি এইরকম হয় যে আমি দুটো ডিফারেন্ট এলিমেন্ট নিলাম ডোমেন, এক্স ওয়ান আর এক্স, এখানে দুটো ডিফারেন্ট এলিমেন্ট, সেই দুটো ডিফারেন্ট এলিমেন্ট এবং একটা আরবিটারি যে কোনো দুটো ডিফারেন্ট, মানে যে কোনো দুটো এলিমেন্ট নেবে যে কোনো ডিফারেন্ট, যদি দেখলাম সেটা বি তে ম্যাপ করেছে, এখানে সেখানে সে দুটো ডিফারেন্ট, মানে এফ অফ এক্স ওয়ান নট ইকুয়াল টু এফ অফ এক্স টু, এরকম যদি হয় তাহলে তাকে বলবো ওয়ান ওয়ান। স্যার আরেকবার বলে দিন। মানে এই যে তোমাকে বলে দিচ্ছি, এই যে সবটাই আছি, এখানে দেখতে পাচ্ছ এর যে দুটো ডিফারেন্ট এলিমেন্ট তারা কিন্তু কি একসাথে ম্যাপ করেছে বি তে, হ্যাঁ না স্যার, নিচে যে হ্যাঁ এই কেসটা হবে না, দুটো ডিফারেন্ট মানে সেখানেও ডিফারেন্টে ম্যাপ করবে, এরকম যদি হয় বলবো ওয়ান ওয়ান ম্যাপ। ও আর অন টু কাকে বলবো, অন টু বলবো যে তোমার পুরো রেঞ্জ সেটটা না, ওইটা কোডোমেইন হয়ে যায়, কারণ বি তে একটাও খালি এলিমেন্ট থাকবে না, মানে বি প্রত্যেকটার সাথে ম্যাপ করে যাবে, এখানে কিন্তু এটা অন টু হবে না, কেন বলতো, এই যে ফাঁকা এলিমেন্ট কয়েকটা থেকে গেছে না বিতে, হ্যাঁ তাহলে এটা অন টু হবে। এবার তুমি আরেকটা জিনিস দেখতে পাবে, এতে যতগুলি পয়েন্ট থাকবে তারা যে বিতে ম্যাপ করবে ঠিক ততগুলি পয়েন্ট বা তার থেকে কম পয়েন্টের সাথে ম্যাপ করতে পারে। হ্যাঁ তাহলে অন টু হতে গেলে কি হতে হবে, বি সেটের এলিমেন্ট সংখ্যা অবশ্যই এ সেটের এলিমেন্ট সংখ্যা থেকে বেশি হওয়া চলবে না। না তাহলে অন টু হতে গেলে বি সেটের এলিমেন্ট সংখ্যা এ সেটের এলিমেন্ট সংখ্যা সমান হতে হবে কিংবা কম হতে হবে। কম, হ্যাঁ স্যার ওয়ান হতে গেলে কি হতে হবে, ওয়ান ওয়ান হতে গেলে এ সেটের সমান, এলিমেন্ট সংখ্যা বি সেটের এলিমেন্ট সংখ্যা হয় সমান হতে হবে, সমান অথবা বি সেটের এলিমেন্ট সংখ্যা এ সেটের এলিমেন্ট সংখ্যা থেকে বড় হতে হবে, বেশি, বেশি। হ্যাঁ এবার যদি ওয়ান ওয়ান আর ওয়ান টু দুটো একসাথে হতে হয় তাহলে অবশ্যই দুটো সেটকে সমান হতে হবে, মানে এলিমেন্ট সংখ্যাটা দুজন সেটের সমান হবে, তাই না? হ্যাঁ তাহলে এই তো ওয়ান ওয়ান কে বলা হয় ইনজেক্টিভ বলা হয়, বা জাস্ট ওয়ান ওয়ান লেখা হয়, আর সেটা ওয়ান টু কে বলা হয় সাবজেক্টিভ বলা হয়, ঠিক আছে? এই দুটো হোল্ড করলে তাকে বলা হবে বাইজেক্টিভ। তো এই যে আমরা দেখছিলাম এক্সেস স্কয়ার, এক্স ইকুয়াল টু এক্সেস, এই যে আগে যে এক্সাম্পলটা দেখছিলাম আমরা, এই যে এটা আর টু আর এক্স ইকুয়াল টু এক্স, এখানে যে এলিমেন্ট গুলো পাচ্ছি, মানে এই যে ম্যাপিংটা, এটা তো একটা ম্যাপিং হয়েছে, এই ম্যাপিংটা কি ওয়ান ওয়ান হবে? কি মনে হচ্ছে, দেখো ওয়ান ওয়ান হবে? না স্যার, ওয়ান ওয়ান হবে না। হ্যাঁ, এটা কারণটা, কি স্যার? কারণটা বলো কেন হবে না, সিম্পল, জাস্ট একটা লাইনে বলতে পারো। স্যার এখানে রিয়েল নাম্বার, হুম, এখানে শুধু পজিটিভ রিয়েল নাম্বার গুলো। মানে রেখে আসছে শুধু পজিটিভ, মানে আমার এফ অফ ওয়ান ও কোথায় যাচ্ছে, ওয়ানে, হ্যাঁ আবার এফ অফ মাইনাস ওয়ান ওয়ানে যাচ্ছে, হ্যাঁ কিন্তু ওয়ান আর মাইনাস ওয়ান তো দুটো পৃথক পদ, হ্যাঁ
কিন্তু ওয়ান ম্যাপ করেছে কোথায়? ওয়ানে। আবার মাইনাসকে ম্যাপ করেছে ওয়ান। তাহলে দুটো আলাদা হচ্ছে না। x1 নট ইকুয়াল টু x2 বাট f অফ x1 ইকুয়াল টু f অফ x2 হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ তাই এটা হবে না। এই কথাটা বলতে পারো, যে কোনো এক্সাম্পল বলতে পারো, -1 1 বলতে পারো বা 2 -2 বলতে পারো। আচ্ছা, এটা অন টু হবে। হ্যাঁ 1 2 হ্যাঁ অন টু হতে গেলে কি হতে হবে? রেঞ্জ সেটটাকে পুরো কোডোমিন হতে হবে। হ্যাঁ কিন্তু এটা হবে কি করে? কেন রেঞ্জ সেট কিন্তু সবসময় পজিটিভ হচ্ছে, নেগেটিভ গুলোর তো সাথে কোনো ম্যাপ করলো না। হ্যাঁ ঠিক স্যার। তাহলে এটা অন টু হবে না। যদি আমি এই যে কোডোমিন সেটটাকে আর প্লাস ইউনিয়ন 0 করে দিই, যাতে এটা এফ ওভার, তাহলে কিন্তু আমার হয়ে যাবে অন টু। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। তুমি বইতে দেখবে অনেক এক্সাম্পল আছে, বুঝতে পারবে। ইনভার্স কখন থাকবে ম্যাপিং এ? আর যদি বাইজেক্টিভ হয়, মানে 1 1 আর 1 2 দুটোই হতে হবে। তার কারণ কেন দেখো, ইনভার্স যখন বলছো মানে কি, এ থেকে বি তে গেছিলাম তো, বি থেকে এ তে যাবো, তখন বি থেকে এ তে যদি যেতে হয়, রুল তো সেই সেম রুল আছে। তাহলে আমার বি সেটের প্রত্যেকটা পথে তো এ সেটে যেতে হবে। হ্যাঁ এবার বি সেটের প্রত্যেকটা পথ থেকে যেতে গেলে তাহলে আগে থেকে যে ম্যাপিংটা হয়ে আছে সেটা এমন হতে হবে বি সেটের কোনো পথ ফাঁকা থেকে যাবে না, মানে এর প্রত্যেকটা বির কোনো না কোনো সাথে এসে মিলিত হবে। মানে বিতে কোনো এলিমেন্ট যদি ফাঁকা থেকে যায়, তাহলে যখন তুমি ইনভার্স করতে যাবে তখন তো ওই পথটা ম্যাপ করবে না, না তাহলে ম্যাপিংই হবে না। তাহলে ম্যাপিংই হবে না, তাই অন টু অবশ্যই হতে হবে ইনভার্স আনতে গেলে। ছবি অনুযায়ী যদি দেখতে চাও, এই যে ছবিটা আছে দেখো, আমি যদি বি থেকে এ তে উল্টো নিতে যাই, এই যে বি তে যে বাইরে এলিমেন্ট গুলো পড়ে আছে সেগুলো তো ম্যাপ করাতে পারবো না এর কারোর সাথে, না তাই ইনভার্স হবে না। তাই ইনভার্স হতে গেলে অবশ্যই অন টু হতে হবে। আরেকটা হচ্ছে 1 1 ও হতে হবে। কেন? যদি 1 1 না হয়, এই যে দেখো এই যে স্টারটা এখানে দুটো সাথে মিলিত হয়েছে, তাহলে হ্যাঁ কি দাঁড়াবে? এই স্টার দুটা ভ্যালু দিবে। তার মানে এমন কি হতে পারে কখনো যে f1 = 2 আবার f1 = 4, তাহলে তো 2 সমান 4 হয়ে যাবে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ তাই এটাও সম্ভব নয়। তাই তাহলে 1 1 ও হতে হবে, 1 2 ও হতে হবে, মানে 1 2 বাইজেক্টিভ হতে হতে হবে। হবে। হ্যাঁ, তাই ইনভার্স এক্সিস্ট করতে গেলে আমাকে বাইজেক্টিভ থাকতেই হবে, তবে ইনভার্স এক্সিস্ট করে। তো ইনভার্স ম্যাপিং এর আইডেন্টিটি ম্যাপিং, আইডেন্টিটি মানে এফ অন এক্স, দুটো ম্যাপিংকে কখন সমান বলবো না, আমার দুজনের ডোমেন আর কোডোমেন সেম হবে এবং দুজনের রেঞ্জও সেম হবে, এফ এক্স ইকুয়াল টু জি এক্স শুরু, তাহলে বলবো ইকুয়াল ম্যাপিং। এরপরে আসছি কম্পোজিট ম্যাপিং। কম্পোজিট ম্যাপিংটাও ইন্টারেস্টিং। মানে আমার ধরো এ এফ একটা ম্যাপিং যেটা এ থেকে বি তে গেল, জি আরেকটা ম্যাপিং যেটা বি সি তে গেল, তাহলে তার কম্পোজিশন ম্যাপিং হবে জি কম্পোজিশন এফ ফ্রম এ টু সি। মানে তুমি ধরো একটা বাস, ধরো তোমার বাড়ি কাঁথি, তুমি যাবে কোথায়? প্রতাপ দিঘি যাবে। তাহলে তুমি কাঁথি থেকে একটা বাস ধরলে এগরা পর্যন্ত, এগরায় ধরো ট্রেকার গুলো চলে, ট্রেকার ধরলে দিয়ে প্রতাপ দিঘি চলে গেল। তাহলে তুমি দুটো, মানে প্রথমে কোথায়? কাঁথি, কাঁথি থেকে এগরা গেলে, এগরা থেকে প্রতাপ দিঘি। তাহলে কনটাই টু প্রতাপ দিঘি কিভাবে গেলে? প্রথমে বাসে গেছো, তাই প্রথমে মানে এফটা বাস আমার, তাই তাহলে হবে কি ট্রেকার কম্পোজিশন বাস লেখা হবে এরকম। তুমি ভাবছো হয়তো আমি লিখবো বাস কম্পোজিশন ট্রেকার, সেটা ভুল হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা এই যে সার্চ চিহ্নটা আছে তার বাম দিকে যে আছে আগে তাকে ধরবো, বুঝতে পেরেছো? হ্যালো?
বলে দিন, আরেকবার বলে দিন স্যার। হ্যাঁ, আমার এফটা গেছে কোথায়, এ টু বি, আর জিটা গেছে টু সি। তাহলে যে জি কম্পোজিশন এফ ফ্রম এ টু সি, মানে এফটা প্রথমে এ থেকে বি তে গেছে, তারপরে কাজ হবে, মানে জি কম্পোজিশন এফ মানে প্রথমে এফ এর কাজ হবে, তারপরে জির কাজ হবে। তাই জি কম্পোজিশন এফ ফ্রম এ টু সি। বোঝা গেছে এবারে? হ্যাঁ স্যার, মানে এবারে একটা এক্সাম্পল দিয়েছে, এক্সাম্পল হলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এফটা হচ্ছে লগ এক্স, জি হচ্ছে সাইন এক্স। তাহলে জি কম্পোজিশন এফ আছে, তাহলে প্রথমে এফ, এফ এর ভ্যালু হবে এফ কত, লগ এক্স। এবারে লগ এ বসে যাবে কার উপরে, জির উপরে গিয়ে, জিতে কি আছে সাইন এক্স, তাহলে এক্স এর জায়গায় লগ এক্স বসে যাবে, সাইন লগ এক্স হয়ে গেল। মানে আমি এফ এক্স, প্রথমে এফ এর কাজ হবে। তুমি কোথায় এফ ছিলে, কাঁথিতে ছিলে, কাঁথি থেকে তুমি চলে এসছো এখন এগরাতে, তাহলে তুমি এগরা, এবারে ট্রেকার তোমাকে এবার এগরা থেকে নিয়ে যাবে, সে তো আর কাঁথি থেকে নিয়ে যাবে না, নেই তো সেরকম রুট। তাহলে এবার তুমি কি ফাংশন হয়ে গেছে এখন, আগে ছিল এক্স, পরে হয়ে গেছে এগরাতে এসে এফ এক্স, জি এবার তোমাকে এফ মানে এফ এক্স কে নিয়ে যাবে। বুঝতে পেরেছো? এবারে আগে ছিল এক্স, পরে হয়ে গেছে এফ এক্স, এফ এক্স মানে অ্যাকচুয়ালি লগ এক্স, তাহলে জি লগ এক্স কে নিয়ে যাবে, কিভাবে নিয়ে যাবে, এক্স এর মাধ্যমে, তাহলে এক্স এর জায়গায় লগ এক্স বসে যাবে। তাহলে এক্স এর জায়গায় লগ এক্স বসে যাবে মানে কি, সাইন লগ এক্স। ক্লিয়ার হয়েছে? তুমি তোমার সে বইতে আরো এক্সাম্পল দেখবে, এগুলো আছে, বুঝতে পারবে। আমি সে বই থেকে কিছু এক্সাম্পল তুলে আমি পোস্ট করে দেবো, বাকি যাদের বই নেই দেখতে পাবে। বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এই ম্যাপিং যা হলো টোটাল এটাই থাক। তোমাদের কালকে ক্লাস আছে না আমার? কালকে আছে। 10টা থেকে। হ্যাঁ আমি এখন তোমাদের 2 ঘন্টা ক্লাস নিতে পারবো না, প্রবলেম আমার আছে। এইরকম এরকম কম কম টাইম করে ক্লাস নিবো, হ্যাঁ। হ্যাঁ স্যার, ঠিক আছে। কালকে তাহলে হবে 10টার সময় হবে। আর এটা ভালো করে দেখে রাখো, তাহলে আমি যে আজকে যে নোটসটা দিয়েছি সেটা কালকে পড়াবো, হ্যাঁ। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকে চুপ থাক, দেখো, সমস্যা থাকলে কালকে জানাবে। ঠিক আছে তাহলে।